আজ আমাদের আলোচনার বিষয় কি বলতো? আজকে আমাদের আলোচনার বিষয় ইউসেজ অফ ভেরিয়াস ভার্ব ফর্মস। সচরাচর আমরা যে ধরনের ভার্ব ফর্মগুলো সম্পর্কে পরিচিত নই, সেগুলো নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। তো ভার্ব ফর্মস চেঞ্জ অ্যাকর্ডিং টু টেন্স, ভয়েস, মুড অর পারসন। অর্থাৎ ভার্ব ফর্মসগুলো, ভার্বের যে বিভিন্ন রূপগুলো, সেগুলো বদলায় টেন্স অনুযায়ী, ভয়েস অনুযায়ী, মুড অনুযায়ী বা পার্সন অনুযায়ী। এবং আমরা ডাইরেক্ট বা ইনডাইরেক্ট নারেশন করার সময় বিভিন্ন ডিফারেন্ট টেন্স আমরা দেখেছি, টেন্স ফর্ম দেখেছি, এবং সিকোয়েন্স অফ টেন্সেসও আমরা দেখেছি, সেগুলো কিভাবে বদল হচ্ছে সেগুলো দেখেছি। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আ ফিউ কেসেস অফ অ্যানোম্যালিজ অর পিকুলিয়ারিটিস ইন দ্য ইউসেজ অফ ভার্বস। অর্থাৎ ভার্বের ব্যবহারের ক্ষেত্রে কিছু অদ্ভুততা, কিছু অ্যানোম্যালি, কিছু আলাদা বিষয়, এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। যেমন দেখো, আমি দুটো বাক্য নিয়ে পরিষ্কার হবে। He has to accomplish the job. আরেকটা, he is to accomplish the job. accomplish মানে সম্পাদন করা। একটা has to, একটা is to। ঠিক আছে? তাহলে যখন আমরা লিখছি যে he has to accomplish the job, তার মানে তাকে এই কাজটা করতেই হবে, একটা কম্পালশন। তাকে তাই এই কাজটা সম্পাদন করতেই হবে। কিন্তু যখন আমরা লিখছি he is to accomplish the job, অর্থাৎ তার করার কথা আছে, that work has been imposed upon him, তার উপরে কাজটা দায়িত্ব হয়তো দেওয়া হয়েছে, কিন্তু সে করবেই কিনা তেমন নিশ্চয়তা নেই, তখন আমরা ব্যবহার করব he is to accomplish the job। পাস্টের ক্ষেত্রে চলে যাবে he had to, তাকে করতে হয়েছিল, বাধ্যতামূলকভাবে করতে, he had to accomplish the job যদি হয়। আবার এখানে he was to accomplish the job, he was to accomplish the job, ওই একই সেন্স। অতীতে কাজটা করার কথা ছিল, কিন্তু সে, তার সমস্ত পরিস্থিতিও ছিল, পরিস্থিতি তৈরি করা হয়েছিল, কিন্তু কাজটা সে আদৌ করেছে কিনা সে ব্যাপারে কোনো নিশ্চয়তা নেই, তখন আমরা করবো he was to accomplish the job। আর তাকে করতেই হয়েছিল কাজটা, সে তখন he had to accomplish the job। ঠিক আছে? এবারে এর প্যাসিভ ফর্ম, প্যাসিভ রূপগুলো আমরা প্যাসিভের রূপ দেখতে পারি কিভাবে হতে পারে। যেমন ধরো, এই বাক্যটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি আমরা। The job has to be accomplished। প্যাসিভ রূপ নিয়ে দেখাচ্ছি, ইউজটা দেখো প্যাসিভও কিভাবে করা যাবে। has to be accomplished by him, has to be accomplished। ঠিক আছে? একটা বিযোগ হলো, ঠিক আছে? has to be accomplished by him, তার মানে এই কাজটা তার দ্বারা সম্পাদিত হবেই, নিশ্চয়তা। কিন্তু আমরা যখন লিখছি the job is to be accomplished, accomplished by him, তার মানে এই কাজটা তার দ্বারা হওয়ার কথা আছে, তার সমস্ত পরিস্থিতি সব ব্যবস্থা করা হয়েছে হয়তো, কিন্তু কাজটা হবে কিনা কোন নিশ্চয়তা নেই। ফার্স্ট একই জিনিস, দ্য জব হ্যাড টু বি অ্যাকমপ্লিশড, করতেই হয়েছিল, কাজটা তার দ্বারা সম্পাদিত হয়েই ছিল।
আর যদি বলি দ্য জব ওয়াজ টু বি অ্যাকমপ্লিশড, এরকম ভাবে যে কোনো বাক্য তুমি তৈরি করতে পারবে। হ্যাঁ, তুমি হয়তো বললে যে, তোমরা বললে যে, ভাবলে যে কোন একটা এই কাজটা শেষ করার কথা ছিল কিন্তু জানি না শেষ হয়েছে কিনা, দ্যাট হলো দ্য জব ওয়াজ টু বি ফিনিশড, ওয়াজ টু বি ফিনিশড হওয়ার কথা ছিল কিন্তু হয়েছে কিনা নিশ্চয়তা নেই। অতীতের ক্ষেত্রে যদি এরকম বলা হয় তখন আমরা ওয়াজ টু বি ইউজ করবো, কিন্তু কাজ যদি বলা হয় কাজটা শেষ করতেই হয়েছিল তাহলে জব হ্যাড টু বি ফিনিশড। এরকম ধরনের ব্যবহারগুলো আমরা করতে পারি। ঠিক আছে, তাহলে ছোট ছোট পার্থক্যগুলো দেখতে পাচ্ছ। এবার আমরা আসবো দুটো ব্যবহার, ইজ কাম আর হ্যাজ কাম। আমরা টেন্স আলোচনা করার সময় দেখেছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাজ কাম ব্যবহার হয় বা হ্যাভ কাম ব্যবহার হয়, হি হ্যাজ কাম, হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এই সমস্ত। তো যখন আমরা এটা লিখছি তখন যখন হ্যাজ কাম লিখছি তখন কামটা হচ্ছে পার্ট অফ এ টেন্স, টেন্সের একটা অংশ, এবং এটা ডিনোট করছে দ্য টাইম অফ অ্যাকশন, এবং টাইম অফ অ্যাকশনটা কি ডিনোট করছে? প্রেজেন্ট, বর্তমান। হয়তো বললাম হি হ্যাজ কাম, মানে সে এই মাত্র এসেছে, সবে এসেছে, এখনো তার প্রভাবটা রয়ে গেছে, সে এই মাত্র এসেছে। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে এর ব্যবহার হি হ্যাজ কাম। তখন এখানে কিন্তু টাইম অফ অ্যাকশনটাকে ডিনোট করছে এবং এটা পার্ট অফ এ টেন্স। কিন্তু আচ্ছা, বাক্যটা লিখি, হয়তো বললাম হি হ্যাজ কাম, এখানে কামটা পার্ট অফ এ টেন্স, পার্ট অফ আ টেন্স, এবং এটা টাইম অফ অ্যাকশনকে ডিনোট করছে। টাইম অফ অ্যাকশন, কোন সময় ঘটেছে কাজটা, না এই মাত্র, এই টাইম অফ অ্যাকশনকে ডিনোট করছে। হি হ্যাজ কাম। কিন্তু আমরা যখন লিখছি হি ইজ কাম, তখন কিন্তু এটা পার্ট অফ, এই কামটা কিন্তু পার্ট অফ এ টেন্স নয়, পার্ট অফ এ টেন্স নয়, টেন্সের অংশ নয় এটা হচ্ছে, এবং এটা কিন্তু টাইম অফ অ্যাকশনকে ডিনোট করছে না, এটা স্টেট অফ এ পার্সন। এই যে এখানে এটা স্টেট অফ এ পার্সনকে ডিনোট করছে, স্টেট অফ আ পার্সন, পার্সনকে ডিনোট করছে, অর্থাৎ কি অবস্থায় আছে ব্যক্তি সেই অবস্থাটাকে ডিনোট করছে, তার টাইম অফ অ্যাকশনকে কিন্তু বলছে না। এখানে নো টাইম অফ অ্যাকশন। এখানে এই যে কাম, কাম পার্টিসিপলটা, এই কাম, এই পার্টিসিপলটা, এটা কিন্তু থার্ড ফর্মে আছে। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। আচ্ছা, পাস্ট পার্টিসিপল লিখে দিই, এটা পাস্ট পার্টিসিপল। এই যে পাস্ট পার্টিসিপল ফর্মটা, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, এখানেও কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম। এটা ভেবো না প্রেজেন্ট ইজ আছে বলে প্রেজেন্ট নয়, কিন্তু এটা থার্ড ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা স্টেট অফ এ পার্সনকে ডিনোট করছে, এবং এই যে পার্টিসিপলটা, পাস্ট পার্টিসিপলটা ব্যবহার হয়েছে, এটা ইউজড অ্যাজ আ সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট টু দ্য ভার্ব ইজ। অর্থাৎ এই যে ইজ ভার্বের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অর্থাৎ এই যে সাবজেক্ট, একে এর পূর্ণতাটা দিয়েছে, এর কাজের পূর্ণতাটা দিয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু এটা থার্ড ফর্ম, বি থ্রি ফর্ম হিসাবে আছে, খেয়াল রাখবে এটা। ঠিক আছে, তাহলে তাহলে দুটোর বাক্যের অর্থগত তফাৎ কি হবে? এটা তো বোঝা যাচ্ছে হি হ্যাজ কাম, এসেছে সে, আর এটা এসেছে মানে এই মাত্র এসেছে, সেই সময়টা এখনো লিভিং। কিন্তু যদি বলে আমরা হি ইজ কাম, তার আশাটা অনেকক্ষণ হয়েছে। কেউ প্রশ্ন করলো কি ও এসেছে, কেউ বললো হি হ্যাজ কাম, আবার হয়তো কোনো সময় বলা হলো হি ইজ কাম, পাঁচটা একই হতে পারে, হি হ্যাড কাম, হি ওয়াজ কাম। তখন কি ব্যাপারটা আসবে? যেই বলছি হি ইজ কাম মানে তার আশাটা অনেকক্ষণ আগে হয়ে গেছে,
কারণ এটা আমি বলেছি এটা স্টেট অফ এ পার্সনকে ডিনোট করছে এই কামটা, ব্যক্তি কোন অবস্থায় আছে, তার আসলে অনেকক্ষণ আগে হয়ে গেছে। এবং এটা এই যে কাম, এটা কিন্তু একটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে, ইজ এই ভার্বের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। এটা কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম নয়, পার্ট অফ এ টেন্স নয় এই কামটা, এটা সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, যেটা ওই ওই যে সাবজেক্ট তার পূর্ণতা দান করছে। ঠিক আছে, তাহলে এটা অনেকক্ষণ আগে আসা হয়েছে, হি ইজ কাম। আর যদি বলা হি হ্যাজ কাম, এই মাত্র, সে এই মাত্র এসেছে। এরকম করে আমরা ভার্বের আরো কয়েকটা ফর্ম দেখব। যেমন ধরো আমরা জানি যে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম হলো ইনফিনিটিভ হয়। আমি যখন সেন্টেন্সেস আবার সেন্টেন্সেস করাচ্ছিলাম সেই সময় আলোচনা করেছি টু প্লাস ভার্ব বলে ইনফিনিটিভ হয়। টু প্লাস ভার্ব, টু জিনিসটা কি, এটা সাইন অফ ইনফিনিটিভ মুড। টুটা হচ্ছে টু গো, টু টেক, টু সি। টুটা কিন্তু ইনফিনিটিভ মুড, এটা সাইন অফ ইনফিনিটিভ মুড। এবং প্রায়শই দেখা যায় যে সেন্টেন্সের মধ্যে টু এর অনুপস্থিতি। তোমার দেখে মনে হবে টুটা দিলে হতো, কিন্তু টুটা যে দেওয়া হচ্ছে না সেটা কিন্তু ইডিওমেটিক্যালি সাপ্রেসড, অর্থাৎ বিধিসম্মতভাবে তাকে লুকিয়ে দেওয়া হয়েছে, সরিয়ে নেওয়া হয়েছে। এবং সেটা কিন্তু কোনো ইডিওমেটিক্যালি সাপ্রেসড, বিধিসম্মতভাবে ব্যাকরণের বিধি মেনেই সেটা করা হয়। এরকম বাক্য হতে হবে। যেমন আমি বললাম আমি তাকে এরকম বলতে শুনলাম, I heard him say so। আসলে এখানে কিন্তু এই যে I heard him to say so, এটা সাপ্রেসড, টুটা এখানে সাপ্রেসড, লুকিয়ে দেওয়া হয়েছে, ইডিওমেটিক্যালি সাপ্রেসড। ঠিক আছে, আবার দেখো আর কোথায় এরকম আরো কিছু সাহায্যকারী ক্রিয়া আছে, যে ক্ষেত্রে কিন্তু কোথাও টু এর একই শব্দ, ডেয়ার, ডেয়ার মানে কি, সাহস করা, তাই তো? এই ডেয়ার শব্দটা যখন নেগেটিভ বাক্যের মধ্যে আসছে তখন টু এর ব্যবহার হবে না, কিন্তু ডেয়ার যদি পজিটিভ বাক্য বা অ্যাফার্মেটিভ বাক্যের ক্ষেত্রে আসে তখন আবার কিন্তু টু এর ব্যবহার হবে। যেমন ধরো হি ডেয়ার্ড নট আটার, আটার মানে উচ্চারণ করা, আটার, ইউটিটি আর আটার, আটার হচ্ছে আটারেন্স থেকে আসছে, আটারেন্স উচ্চারণ, আটারেন্সের ভার্ব হচ্ছে আটার। আটার যদি অ্যাডজেক্টিভ হিসেবে, এটা ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, যদি আটার অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয় তাহলে তার অর্থ হয়ে যাবে চরম, পরম। ঠিক আছে, আটার ডিস্ট্রাকশন, চরম ধ্বংস, তখন আবার আটার অ্যাডজেক্টিভ হিসেবে হলে চরম হয়ে যাবে। তাহলে হি ডেয়ার্ড নট আটার আ ওয়ার্ড, সে একটা কথা উচ্চারণ করারও সাহস করেনি, হলো। আবার বলতে পারি যদি এটা আমরা নেগেটিভ, এ দেখো দে আর নট হলো, এখানে এখানে দে আর নট টু আটার নয়, এখানে টু কিন্তু সাপ্রেসড, এখানে সাপ্রেসড হচ্ছে। আবার যদি পজিটিভ বাক্য কি বললাম, অ্যাফার্মেটিভ বাক্য যদি হয়, হি ডেয়ার্ড টু আটার, নট এর সময় টু এর ইউজ হচ্ছে না, হি ডেয়ার্ড টু আটার আ ওয়ার্ড, সে একটা কথা বলবার সাহস করেছিল। দেখো পজিটিভ বাক্যের ক্ষেত্রে কিন্তু তখন টু এর ব্যবহারটা হচ্ছে, কোথাও আবার সাপ্রেসড। ঠিক আছে, আবার ধরো কিছু ইডিওমেটিক ফ্রেজ আছে, কিছু ইডিওমেটিক ফ্রেজ আছে, যেমন হ্যাড বেটার, হ্যাড রাদার, হ্যাড বেটার। বাক্যগুলো তৈরি করবো এখান থেকে, হ্যাড রাদার, বা হ্যাড সুনার। এগুলোকে ইডিওমেটিক ফ্রেজ বলা হয়। ঠিক আছে,
সেক্ষেত্রেও কিন্তু তোমার টু এর ব্যবহার হবে না। আমরা অনেক সময় বলি আম, তুমি গেলে ভালো হতো, বুঝলে, তুমি গেলে ভালো হতো, ইউ হ্যাড ইউ হ্যাড বেটার ইউ হ্যাড বেটার গো দেয়ার। তুমি ওখানে গেলে ভালো হতো, ইউ হ্যাড বেটার টু গো দেয়ার না, ইউ হ্যাড বেটার গো দেয়ার। বা এক্ষেত্রে বা মানুষ ওই বরং তুমি গেলেই ভালো হতো, তুমি গেলেই বরং ঠিক হতো, ইউ হ্যাড ইউ হ্যাড রাদার গো দেয়ার। হ্যাঁ, বা যত শীঘ্র তুমি গেলে ভালো হতো, সেক্ষেত্রে যেমন বলছি ইউ হ্যাড সুনার গো দেয়ার, তুমি যত তাড়াতাড়ি পাও ওখানে চলে যেতে পারতে। একটারও কিন্তু দেখো টু এর ব্যবহার হবে না। আমরা যদি এখন করছি ভার্ব ফর্মস উইথ টু অমিটেড বা উইদাউট টু, টু নেই, কিন্তু টু গুলো সব সাবপ্রেসড, অ্যাকচুয়ালি সব সাবপ্রেসড হয়ে আছে। ইউ হ্যাড বেটার টু গো দেয়ার, ইউ হ্যাড বেটার, সব সাবপ্রেসড লুকিয়ে আছে, ঠিক আছে, কিন্তু এর ব্যবহারগুলো হয় না। আরেকটা জিনিস হচ্ছে খেয়াল রাখবে, পার্টিকেল দেন, দেন আমরা জানি দেন বা পার্ট, যেমন হি ইজ মোর উইলিং, হি ইজ মোর উইলিং টু রিড দেন, দেন যেই ব্যবহার হয়ে যাবে তারপর পরবর্তীকালের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করবো, সেখানে কিন্তু আর টু এর ব্যবহার হবে না, এখানে অমিটেড। বাংলাটা কিন্তু এইভাবে আসছে, সে বেশি ইচ্ছুক লেখার থেকে পড়াতে। তাহলে টু রিড দেন টু রাইট নয়, টু রিড দেন রাইট, দেন টু রাইট যারা লেখে ভুল লেখে, ঠিক আছে, ভুল ব্যবহার করে, খেয়াল রাখবে এটা। যদি কোনো পার্টিকেল দেন এর ব্যবহার যখন হচ্ছে, যখন দেন ব্যবহার করবো সেন্টেন্সের মধ্যে, তখন কিন্তু দেনের ঠিক পরবর্তী যে ভার্ব, সেখানে কিন্তু আর টু এর ব্যবহার হবে না, ঠিক আছে। আমরা সেটা যে টু কোথাও থাকবে না, এখানে টুটা সাবপ্রেসড, কিন্তু টু ব্যবহার করবো না, সাবপ্রেস, ইডিওমেটিক্যালি বিধিসম্মত ভাবে এটা সাবপ্রেস লুকানো আছে, এটা ব্যবহার এখানে হবে না, ঠিক আছে, এটা এখানে হবে না। আবার ধরো বাট, আই হ্যাড নাথিং বাট অপ্ট ইট, অপশন থেকে আসে, অপশন থেকে অপ্ট, অপশন পছন্দ করে, অপ্ট ইট, ঠিক আছে, আমার এটা পছন্দ না করা ছাড়া কিছু উপায় ছিল না। তখন দেখো আই হ্যাড নাথিং বাট টু অপ্ট ইট না, আই হ্যাড নাথিং বাট অপ্ট ইট, আমার এইটা পছন্দ করা ছাড়া আমার কোনো আর উপায় ছিল না। তখন এইভাবে দেখো ইউজ হলো বাটের ইউজ, ঠিক আছে। আজকে ভার্বের এই স্পেশাল ইউজ গুলো বললাম। এরপরে আমার ইচ্ছা আছে অক্সিলারি মানে মোডাল অক্সিলারিজ এর বিভিন্ন ব্যবহার নিয়ে আলোচনা করব। আজকের ক্লাস এই পর্যন্তই, ঠিক আছে।